হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি 2022-এর যে টেটের যে প্যানেল প্রকাশিত হয়েছে, সেই প্যানেলের উপরে কিন্তু আবার নতুন করে একটা হাইকোর্টে মামলা হতে চলেছে, অর্থাৎ ইতিমধ্যেই গৃহীত হয়েছে সেই মামলাটি। সেই নিয়ে আলোচনা করব। তো কি কারণে মামলাটি হয়ে এলো, এছাড়াও যারা যারা পাস করেছো তাদের কি আবার সংকটের যে মেঘ সেটি আবার দেখতে হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। আর আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো বিষয়টি নিয়ে আলোচনা আমি ডিটেলস আলোচনা করছি। তো তোমরা জানো ইতিমধ্যে যে 2022-এর যে টেট পাস যে তার বিভিন্ন প্রতিকূলতার কারণেও বিভিন্ন লেট হয়ে যায়। এছাড়াও যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু তোমাদের শেষ পর্যন্ত তোমাদের প্যানেল প্রকাশিত হয় গতকাল, এবং তার মধ্যে থেকে তোমরা জানবে যে 11,765 জনার হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 9,533 জনের একটা প্যানেল প্রকাশিত হয়। সেখানে বিভিন্ন ধরনের মিডিয়াম থেকে শুরু করে কাস্ট প্রত্যেকটা ক্ষেত্রেই অনুযায়ী যে ঠিক যে প্যানেল সেটি প্রকাশিত হয়েছে। তাছাড়াও যে এর পরিপ্রেক্ষিতে আবার আজকেই যে মামলাটি হয় তা কী কারণে হয়েছে, তাহলে ইতিমধ্যে তোমরা জানতে পারবে যে আমাদের কলকাতা হাইকোর্টে যে মামলাটি গৃহীত কিন্তু হয়েছে ইতিমধ্যেই। তো তার রায় কবে হবে বা কী হবে, আবার কি তোমাদের সে প্যানেলের উপর কোনো স্থগিতাদেশ আসবে কি না, সেই বিষয় নিয়ে অবশ্যই আমি ভিডিও করব যদি পরবর্তীতে কি এরকম কিছু হয়। ঠিক আছে, তো আজকের বিষয় যেটি হচ্ছে মামলাটি কেন করা হলো, কেনই বা মামলাটি গৃহীত হলো, তার সারমর্মটা কতটা রয়েছে। কোনো বিষয়ের মামলার ক্ষেত্রে যদি সারমর্মতা না থাকে সেগুলো কিন্তু সেই মামলা যে গৃহীত হয় না, কিন্তু এটি গৃহীত হয়েছে। যে কোথায় গৃহীত হয়েছে সেটি তো আমাদের কলকাতা হাইকোর্টের যে রাজাশেখর মান্থা এজলাসে কিন্তু এই যে মামলাটি সেটি গৃহীত হয়। মামলাটি করেছে যে সুমন্ত কোলে সহ 10 জন যে ক্যান্ডিডেট, তাদের কিন্তু প্যানেলে নাম না থাকার কারণে, তাদের কোনো প্যানেলে তাদের নাম ছিল না। ইতিমধ্যে তারা কিন্তু বিএড এবং ডিএলএড দুই থাকার কারণেও তারা কিন্তু প্যানেলে তাদের নাম নথিভুক্ত হয়নি। সেই ক্ষেত্রেই তারা কিন্তু প্যানেলের বিরুদ্ধে কিন্তু একটি মামলা করতে বাধ্য হয়। তোমরা জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে বিএড কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রাইমারি অর্থাৎ প্রাথমিকের যে অ্যাপ্লাই থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু বিএডের যে নম্বর তাদের নম্বর বেশি থাকার কারণে ডিএলএড না করে তারা কিন্তু বিএড যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে তারা কিন্তু অ্যাপ্লাই করেছে ইন্টারভিউর জন্য। কিন্তু পরবর্তী মজার বিষয়, পরবর্তী যে বিষয়টি সেটা সুপ্রিম কোর্টের মারফতে যেটা যে বিএডরা প্রাথমিকে যে বসতে পারবে না এই যে বিষয়টি উঠে আসে, সেই ক্ষেত্রে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়ে যায়, এবং ডিএলএড থাকা সত্ত্বেও তারা কিন্তু বঞ্চিত হয়ে যায়। তো এই মতো অবস্থায় তারা চাইছে যে তাদেরকে আবার নতুন করে সে ডিএলএড যে আছে সেই নম্বরটিকে ইনপুট করা হোক, এবং তাদের নতুন করে ইন্টারভিউ নম্বর বা ইন্টারভিউ আবার বসতে দেওয়া হোক, এবং সেই নম্বর ভিত্তি করে তাদেরকে প্যানেলে আবার নতুন করে একটি জায়গা দেওয়া হোক। এই ভিত্তিতেই কিন্তু তারা যে সেই কেসটি করেছে, সেই কেসটি কিন্তু গৃহীত হয়। তোমরা ইতিমধ্যে জানবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে কিন্তু প্রাথমিকে বিএড এবং ডিএলএড দুটির মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, মানে অর্থাৎ মামলা চলছিল, সেখানে কিন্তু বিএডরা বঞ্চিত হয়ে যায় এবং ডিএলএডদের অগ্রাধিকার দেওয়া হয়। এই ক্যান্ডিডেটগুলো বিএড ডিএড দুটি থাকা সত্ত্বেও তারা কিন্তু বিএডটাকে বেছে নিয়েছে, যেহেতু সেই সময় বিএডদেরকে অগ্রাধিকার দেওয়া ছিল, তাদের নম্বর যেহেতু বেশি ছিল, সেই ক্ষেত্রে তারা কিন্তু বিএড ক্যান্ডিডেট হিসাবেই তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল। অন্যান্য রাজ্যে তোমরা এই দেখবে যে যেমন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশেও কিন্তু এই মুহূর্তেও বিএডদেরকে অনগোয়িং প্রসেসে নিয়োগের একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই নিয়োগ বা সুযোগটা কিন্তু ইতিমধ্যে আর দেওয়া হচ্ছে না। তো এই নেই কথা যে যে কেসটি হয়ে গেল। তো এই কেসটি তোমরা জানবে রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু গৃহীত হয়েছে, এবং এর যে আইনজীবী হয়ে লড়ছেন সেটি হচ্ছে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়। এছাড়াও তোমরা জানবে যে আমাদের যে প্রাথমিকের যত কেস সেগুলি কিন্তু সব শুনতেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ দুটি আইনজীবী অর্থাৎ বিচারপতির যে সংঘর্ষ হয়, এবং তার পরিপ্রেক্ষিতে যে আমাদের যে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে তাদের একটা নিয়ম মাফিক তাদের কিন্তু যে
শুনানি সেগুলি বদল করা হয় এবং প্রাথমিকের সমস্ত মামলার কিন্তু শুনানির দায়িত্ব এখন রাজশেখর মান্থার এজেলাসে সবগুলি উঠবে। তো এই মামলাটিও কিন্তু গৃহীত হয়েছে রাজশেখর মান্থার এজেলাসেই। তো দেখার যে আমাদের প্যানেলের উপরে কোনো এটির প্রভাব পড়ছে কি না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তো তোমরা অবশ্যই এই যে প্যানেল যেন স্থগিত না হয় সেই বিষয়ে অবশ্যই তো খুঁটিনাটি খবর নেবে এবং আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সে অবগত করতে থাকবো। তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো এটি তোমাদের জানানো আজকে ছিল। তো তোমরা বুঝতেই পারছো যে একটি কিন্তু প্যানেলের উপর একটা জটিল একটা কেস হতে চলেছে। আর ইতিমধ্যে তোমরা জানো যে যারা 20 থেকে 22 ব্যাচের যে ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু ইন্টারভিউ কোনো এখনও নিয়োগের ব্যাপার করা হয়নি এবং কবে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের কিন্তু নিয়োগের একটা ব্যাপার রয়েছে। তো দেখা যাক পরবর্তীতে সেই ক্ষেত্রেও কি রায় আসে, যেহেতু পর্ষদের ইতিমধ্যে কিন্তু 6 সপ্তাহের একটা সময় চেয়ে নিয়েছিল। তো 6 সপ্তাহ পরেও আর এই যে আজকে গৃহীত হলো যে মামলা, সেই মামলাটি কত দূর যায় সেটি দেখার। তো ঠিক আছে, তোমাদের সময় আমি আপডেট দিতে থাকবো। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব সঙ্গে থাকবে যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর বন্ধুদের মধ্যে এই যে আপডেট তো অবশ্যই সেটি শেয়ার করবে। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে যদি এরকম নতুন আপডেট নিয়ে তোমাদেরকে জানাতে পারি।